প্রিভিয়াস ক্লাসে আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অফ অ্যালকেন করেছিলাম। আজকে করব আমরা এলিমিনেশন রিঅ্যাকশন। এলিমিনেশন রিঅ্যাকশনে ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশন হচ্ছে তিনটে টাইপ আছে। একটা হচ্ছে 1,1 এলিমিনেশন, দু নম্বর হচ্ছে 1,2 এলিমিনেশন, তিন নম্বর হচ্ছে 1,3 or 1,4 elimination. Actually 1,1 elimination and 1,3 or 1,4 elimination এগুলো আমাদের নিট এবং জেইমেন সিলেবাসে দরকার নেই। মেন দরকার হচ্ছে 1,2 elimination or alpha beta elimination or alpha beta elimination. 1,2 और alpha beta elimination এর ক্লাসিফিকেশন আবার তিনটে আছে জেনারেলি। একটা হচ্ছে E1, দু নম্বর হচ্ছে E2 আর তিন নম্বর হচ্ছে E1 CD। বুঝছো? E1 CD। E1 হচ্ছে এলিমিনেশন ইউনিমলিকুলার, E2 হচ্ছে এলিমিনেশন বাইমলিকুলার আর E1 হচ্ছে এলিমিনেশন ইউনিমলিকুলার কনজুগেট বেস। বুঝছো? আমরা জেনারেলি E1 E2 কে খুব ভালো করে ডিটেইলস ডিসকাস করব। ফার্স্ট আমরা আসবো এলিমিনেশন ইউনিমলিকুলার, দ্যাট ইজ E1। তাই টোটালটা কি হলো? এলিমিনেশন রিঅ্যাকশনের ক্লাসিফিকেশন তিনটে টাইপ: 1,1 elimination, 1,2 elimination, 1,3 and 1,4 elimination and 1,4 the or na and 1,4 elimination, 1,1 elimination and 1,3 and 1,4 elimination আমাদের সিলেবাসে নেই। সিলেবাসে আছে 1,2 elimination or alpha beta elimination। 1,2 elimination এর ক্লাসিফিকেশন তিনটে: E1 E2 E1 CV। ফার্স্ট আমরা করব E1 elimination। E1 elimination, E1 elimination মানে unimolecular elimination reaction, unimolecular elimination reaction। unimolecular elimination reaction এ আমরা সাবস্ট্রেট নেব, সাবস্ট্রেটে একটা বেস নেব, সাবস্ট্রেট আর বেস E1, সাবস্ট্রেট নেব CH3 CH, এখানে একটা হ্যালোজেন নিলাম CH3, X সমান Cl Br I, আর নেব একটা বেস, বেস আর হিট। তো E1 এলিমিনেশন করতে গেলে বেসটাকে নিতে হবে উইক বেস। কি বেস? উইক বেস। উইক বেস কে কে আছে? কি কি অ্যাপ্লিকেশন আছে উইক বেসে? উইক বেস হচ্ছে ওয়াটার, ওয়াটার যার লোন পেয়ার আছে, অ্যালকোহল, ROH, ETC, এগুলো সব হচ্ছে উইক বেস। উইক বেস দিলে কি হয়? এলিমিনেশন ইউনিমলিকুলার হয়। তো প্রোডাক্ট কি হবে? এটা হচ্ছে আলফা কার্বন, এটা বিটা কার্বন, এটাও বিটা কার্বন। তাহলে আলফা কার্বন থেকে কি? দ্যাট ইজ লিভিং গ্রুপ। এটা এট ফার্স্ট এই উইক বেসটা কি করছে? আলফা কার্বন থেকে প্রথমে লিভিং গ্রুপকে রিমুভ করার জন্য প্রমোট করবে। বুঝলে? এট ফার্স্ট লিভিং গ্রুপ রিমুভ করবে। লিভিং গ্রুপ রিমুভ করলে কি হবে? কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে। বুঝলে? ইন প্রেজেন্স অফ উইক বেস লিভিং গ্রুপ লিফট ফ্রম সাবস্ট্রেট হলো। তারপরে কি হবে? একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে, CH3 CH প্লাস CH3, দ্যাট ইজ কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন। তাহলে ফার্স্ট স্টেপ কি হলো? জাস্ট লাইক SN1 এর মতো। প্রথমে উইক বেস দিলে কি হবে? আলফা কার্বন থেকে লিভিং গ্রুপ বেরিয়ে গিয়ে একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে। তারপরে কি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি মেইনটেইন করতে হবে ভায়া রিঅ্যারেঞ্জমেন্ট।
বুঝলে? তো এখানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে, তো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বানানোর কোনো রাস্তাই নেই। তাহলে এর পরের স্টেপ কি, যে আমরা বেসটা দিলাম উইক বেস, যে উইক বেসটা দিই, সাপোজ ধরো একটা অ্যালকোহল দিচ্ছি ROH, এর লোন পেয়ার আছে, এই লোন পেয়ার দিয়ে কি হবে, যে উইক বেসটা দিয়ে হলো সে বিটা পজিশনের একটা কার্বন থেকে হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করবে। তাহলে ধরো এখানে একটা CH2 করলাম, একটা H বের করে রাখলাম, দ্যাট ইজ বিটা কার্বন, সেই বিটা কার্বনের একটা H কে উইক বেস অ্যাবস্ট্রাক্ট করবে, দিয়ে কি হবে, এটা ডাবল বন্ড ফর্মেশন হবে। দ্যাট ইজ দ্য মেইন প্রসেস। তারপর কি হবে, CH3 CH ডাবল বন্ড CH2, দ্যাট ইজ অ্যালকিন। তাহলে ফার্স্ট স্টেপ ফরমেশন অফ কার্বোক্যাটায়ন, সেকেন্ড প্রসেস হচ্ছে, সেকেন্ড স্টেপ হচ্ছে সেই কার্বোক্যাটায়নটা ফরমেশন হবে, তার রেজোনেন্স স্টেবিলিটি বা তার স্টেবিলিটি মেইনটেইনের ব্যাপার থাকবে। স্টেবিলিটি মেইনটেইন করার পর উইক বেসটা বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করে একটা অ্যালকিন ফরমেশন করবে। That is E1 elimination reaction. E1 elimination এর কতগুলো প্রসেস আছে, পয়েন্ট হচ্ছে, নাম্বার 1 পয়েন্ট হচ্ছে সাবস্ট্রেট হতে হবে 1 ডিগ্রি, অর্থাৎ এই 3 ডিগ্রি, 3 ডিগ্রি ক্ষেত্রে রেট সবচেয়ে বেশি হয়, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। ওকে, সাবস্ট্রেটটাকে হতে হবে 3 ডিগ্রি, 3 ডিগ্রি হলে রেটটা সবচেয়ে ভালো হয়, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, জাস্ট লাইক SN1 এর মতো। বুঝলে? আর কি 2 নম্বর হচ্ছে লিভিং গ্রুপকে স্ট্রং হতে হবে, স্ট্রং লিভিং গ্রুপ হতে হবে, স্ট্রং লিভিং গ্রুপ, স্ট্রং লিভিং গ্রুপ। জাস্ট তাহলে কি হবে, I গ্রেটার দ্যান Br গ্রেটার দ্যান Cl, রেটটা হবে। লিভিং গ্রুপের অর্ডার হতে হবে স্ট্রং লিভিং গ্রুপ। বুঝলে? 3 নম্বর পয়েন্ট হচ্ছে বেসটা হতে হবে উইক বেস, বেস হতে হবে, বেসটা কিরকম হতে হবে না, উইক বেস হতে হবে। বুঝলে? 4 নম্বর পয়েন্ট হচ্ছে হাই টেম্পারেচার, হাই টেম্পারেচার। কেন হাই টেম্পারেচার না, দ্য রিঅ্যাকশন ইজ এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক মানে কি, হিট অ্যাবজর্ব করা, হিট অ্যাবজর্ব করা মানে হচ্ছে সেখানে আমরা হিটটা বেশি লাগবে, মোর দ্যান 40 ডিগ্রি, মোর দ্যান 40 ডিগ্রি সেলসিয়াস মাথায় রাখতে হবে। যখনই আমরা এলিমিনেশন রিঅ্যাকশন করবো, সেই 1 হোক বা 2 হোক, যাই হোক না কেন, সবসময় আমরা টেম্পারেচারটা হাই রাখবো, মোর দ্যান 40 ডিগ্রি সেলসিয়াস। কেন না, এলিমিনেশন রিঅ্যাকশন মানে হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশন, এন্ডোথার্মিক রিঅ্যাকশন মানে হিট অ্যাবজর্ব করতে, হিট অ্যাবজর্ব করা মানে তখন তাকে হিট বেশি দিতে হবে। তাহলে SN1 এর ক্ষেত্রে এন্ডোথার্মিক ছিল না, অর্থাৎ সেখানে হিট বেশি না হলেও হবে। SN1 করে লো টেম্পারেচারে, আর E1 হয় হাই টেম্পারেচারে। ক্লিয়ার? তাহলে আমরা এই কটা জিনিস E1 এর ক্ষেত্রে 4টে পয়েন্ট মনে রাখবো। নাম্বার 1 হচ্ছে সাবস্ট্রেটকে হতে হবে 3 ডিগ্রি, অর্থাৎ রেটটা 3 ডিগ্রি সবচেয়ে বেশি, তাহলে 2 ডিগ্রি তারপর 1 ডিগ্রি। ওকে, আর স্ট্রং লিভিং গ্রুপ হতে হবে I Br Cl, হ্যাঁ অর্ডারটা, আর বেসটা হতে হবে উইক বেস, স্ট্রং বেস হলে চলে যাবে SN2, বুঝলে? এই E2 তে চলে যাবে। আর হাই টেম্পারেচার E1 হোক আর E2 হোক, সবসময় হাই টেম্পারেচার লাগবে। এবার আমরা ডিটেলস এক্সাম্পল আসবো। তাহলে এটা হলো একটা জেনারেল টাইপ E1 রিঅ্যাকশন, আর E1 রিঅ্যাকশন কোন কোন সাবজেক্টের উপর ডিপেন্ডস করে সেটা বললাম। খুব সিম্পল। Example 1. নেওয়া হচ্ছে মিথানল আর হিট। তাহলে এখানে সাবস্ট্রেটটা কত, 2 ডিগ্রি, সাবস্ট্রেটটা 2 ডিগ্রি, আর এটা মিথানল উইক বেস, উইক বেস হিট, তার মানে কি হবে, E1 রিঅ্যাকশন হবে। তাহলে E1 মেকানিজম
ইকুইলিব্রিয়াম মেকানিজম, বেস ইজ উইক এন্ড সাবস্ট্রেট টু ডিগ্রি, মেনলি বেসটা। বুঝলে? তাহলে প্রোডাক্ট কি হবে দেখো, এখানে একটা আলফা কার্বন আছে, আলফা কার্বনে 3টে হাইড্রোজেন আছে, দ্যাট ইজ আলফা কার্বন। আর এখানে একটা আলফা কার্বন আছে, সেখানে 2টো হাইড্রোজেন আছে, আলফা কার্বন। এখন দেখো এই আলফা কার্বনে 3টে হাইড্রোজেন, এই আলফা কার্বনে 2টো হাইড্রোজেন। এখন একটা হবে সেটজেপ প্রোডাক্ট আর একটা হবে হফম্যান প্রোডাক্ট। সেটজেপ রুল কি বলা হচ্ছে? সেটজেপ রুল বলা হচ্ছে যে কার্বনে, সরি এটা বিটা কার্বন না, এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, বিটা কার্বন। দুটো বিটা কার্বনের মধ্যে যে বিটা কার্বনের লিস্ট নাম্বার হাইড্রোজেন আছে সেইখান থেকে হাইড্রোজেন রিলিজ করলে সেটা হবে সেটজেপ প্রোডাক্ট। আর যে কার্বনে বেশি হাইড্রোজেন আছে সেইখান থেকে হাইড্রোজেন রিলিজ করলে সেটা হবে হফম্যান প্রোডাক্ট। তাহলে দুটো প্রোডাক্টই আমরা শো করব, একটা হচ্ছে হফম্যান প্রোডাক্ট শো করব আর একটা হচ্ছে সেটজেপ প্রোডাক্ট শো করব। সেটজেপ প্রোডাক্টটা কি হয় দেখো, এটা হবে, আর হফম্যান প্রোডাক্ট হবে এটা হচ্ছে সেটজেপ প্রোডাক্ট। সেটজেপ প্রোডাক্ট এটা হচ্ছে হফম্যান প্রোডাক্ট, হফম্যানস প্রোডাক্ট। এখানে সেটজেপ প্রোডাক্টটা মেজর এবং মোর স্টেবল, মেজর এন্ড স্টেবল। এটা হচ্ছে মাইনর এন্ড লেস স্টেবল। কেন সেটজেপ প্রোডাক্টটা মেজর এন্ড মোর স্টেবল? কেন মোর স্টেবল হওয়ার কারণ হচ্ছে দেখো এই যে অ্যালকিন ফরমেশনটা হলো বিউট টুইন, এই বিউট টুইনে এখানে 3টে হাইড্রোজেন আছে, এখানে 3টে হাইড্রোজেন আছে, তাহলে মোট কটা আলফা হাইড্রোজেন আছে অ্যালকিনটা? 6টা। এই 6টা আলফা হাইড্রোজেন থাকার জন্য 6টা হাইপার কনজুগেশন এফেক্ট হবে। This alkene is more stable due to it contains 6 hyper conjugation effect. অর্থাৎ যে অ্যালকিনের যত বেশি আলফা হাইড্রোজেন থাকবে সেই অ্যালকিন মোর স্টেবল হবে। তাহলে কটা আছে আলফা হাইড্রোজেন? 6টা আলফা হাইড্রোজেন আছে। আর এর কটা আলফা হাইড্রোজেন আছে? কার্বন ধরো 2টো হাইড্রোজেন আছে এখানে, 2 আলফা হাইড্রোজেন। এই যে অ্যালকিনের যত বেশি আলফা হাইড্রোজেন থাকবে সেই অ্যালকিনের তত বেশি হাইপার কনজুগেশন এফেক্ট হবে, আর সেই অ্যালকিন তত বেশি স্টেবল হবে। তাহলে এটা বেশি স্টেবল, এটা বেশি ক্লিয়ার। এর পরে আসছে এই যে আমরা পেলাম অ্যালকিনটা বিউট টুইন, বিউট টুইনের দুখানা প্রোডাক্ট হয়, দুখানা আইসোমার হয়, একটা হচ্ছে সিস একটা ট্রান্স। সিস আর ট্রান্সের মধ্যে তাহলে কি কি হয়? এটা একটা হয় সিস প্লাস ট্রান্স। সিস আর ট্রান্সের মধ্যে কোনটা মোর স্টেবল অ্যালকিনের? ট্রান্স অলওয়েজ মোর স্টেবল কম্পেয়ার টু সিস, ট্রান্স অলওয়েজ মোর স্টেবল কম্পেয়ার টু সিস। খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। যে কোনো অ্যালকিনের ট্রান্স আইসোমার সবসময় বেশি স্টেবল হবে আর সিসের চেয়ে, বুঝলেন? তাহলে আমরা এখানে পেলাম কি, এক ধরনের সেটজেপ প্রোডাক্ট পেলাম আর এক ধরনের হফম্যানস প্রোডাক্ট পেলাম। তো সেটজেপ প্রোডাক্টটা মোর স্টেবল এন্ড মেজর, আর হফম্যান প্রোডাক্টটা লেস স্টেবল এন্ড মাইনর, যেটা পার্সেন্টেজ খুবই কমই হয়। ঠিক আছে, এবার ধরো এই ধরনের যদি কম্পাউন্ড দেওয়া হয়, এটা CH3 আছে, এটা CH3, এটাও CH3। ঠিক আছে, তাহলে এতে আমরা কি দিলাম? ধরো ওয়াটার, হিট। ওয়াটার মানে কি? উইক বেস। উইক বেস দেওয়া মানে হচ্ছে E2 রিঅ্যাকশন। তাহলে E2 মেকানিজমের এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন। তাহলে ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে সবসময় ফরমেশন অফ কার্বোক্যাটায়ন। প্রথম স্টেপ হবে আলফা কার্বন থেকে লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, বুঝলেন? লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার পর কি ফরমেশন হবে? একটা কার্বোক্যাটায়ন ফরমেশন হবে। এটা একটা কার্বোক্যাটায়ন, এটা
একটা CH3 আছে, এটা একটা CH3 আছে, এটা একটা CH3 আছে। This carbocation is 2 ডিগ্রি। আমরা কি বলেছি সবসময় কার্বোক্যাটায়ন ফরমেশনের পর সেই কার্বোক্যাটায়নটা রিঅ্যারেঞ্জড হবে, রিঅ্যারেঞ্জের পর সে মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফরমেশন করবে। যদি পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন থেকে শিফট করে, তাহলে কি হলো 1 2 হাইড্রাইড শিফট, 1, 2 হাইড্রাইড শিফট, তাহলে কি হবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। তাহলে কি প্রোডাক্ট হলো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। দ্যাট ইজ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে আমরা কি বলেছি ফার্স্ট স্টেপ ফরমেশন অফ কার্বোক্যাটায়ন, তারপরে রিঅ্যারেঞ্জড হবে। সে রিঅ্যারেঞ্জটা হওয়া মানে কখনো হাইড্রাইড শিফট হতে পারে, কখনো মিথাইল শিফট হতে পারে, কখনো রিং এক্সপেনশন হতে পারে, বুঝলে। তারপরে স্টেপ হচ্ছে উইক বেস যেটা দেওয়া হয়েছে, সেই বেসটা কাজ কি, সেই বেসটার কাজ হচ্ছে বিটা কার্বনে থাকা একটা হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করে ডাবল বন্ড ফরমেশন করবে। তাহলে এর রেসপেক্টে বিটা হাইড্রোজেন কোনটা, এখানে একটা হাইড্রোজেন, তাহলে কি হলো প্রোডাক্ট দেখো, তাহলে কি প্রোডাক্ট হলো, হফম্যান প্রোডাক্ট না সেনজেট প্রোডাক্ট? অবভিয়াসলি সেনজেট প্রোডাক্ট। হফম্যান প্রোডাক্ট হলে কি হবে, এখানে কার জন্য নেবে, তাহলে দ্যাট ইজ সেনজেট প্রোডাক্ট, হফম্যান প্রোডাক্ট। এই অ্যালকিনটা টোটাল কটা আলফা হাইড্রোজেন পাচ্ছে, এখানে 3টা আলফা হাইড্রোজেন, এখানে 3টা আলফা হাইড্রোজেন, 6টা, এখানে 3টে, 9টা, তাহলে 9 আলফা হাইড্রোজেন। আর এটা কটা পাচ্ছে দেখো, এখানে আছে 3টে, এখানে আছে একটাও, কার্বন কার্বন ডাবল বন্ডের পাশে নেই একটাও, তাহলে কত 3টে আলফা হাইড্রোজেন। কোনটা মোর স্টেবল, এটা মোর স্টেবল, এটা সেনজেট প্রোডাক্ট, এটা হচ্ছে এস প্রোডাক্ট, এটা হচ্ছে হফম্যান প্রোডাক্ট, বুঝছেন। তাহলে এটা মোর স্টেবল, এটা লেস স্টেবল, ক্লিয়ার। তাহলে প্রতি ক্ষেত্রেই আমাকে কার্বন, এখানে কার্বোক্যাটায়ন বানালে এটাই হয় সবসময়, সেজন্য এটা কার্বোক্যাটায়ন বানালো। হ্যাঁ, এবার তো এই ধরনের যে এক্সাম্পল দেওয়া হয়, CH3 OH কি হবে, দেখো তাহলে এখানে আমরা কি দিয়েছি উইক বেস হিট। উইক বেস হিট মানে হচ্ছে E1 মেকানিজম। E1 মেকানিজম এবার দেখো, এটা হচ্ছে আলফা কার্বন, বুঝছেন। আলফা কার্বন একটা আয়োডিন আছে, এটা হচ্ছে বিটা কার্বন, বিটা কার্বন একটা হাইড্রোজেন আছে, বুঝছেন। তাহলে ভেরি সিম্পল, একটাই বিটা কার্বন আছে, কোন তার জায়গা মানে, তাহলে এইটা এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে, আর বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন রিলিজ করবে। তাহলে প্রোডাক্ট কি হবে, তাহলে এটা এখানে ডাবল বন্ড হয়ে যাবে। এবার ধরো একটা তোমাকে এই ধরনের নিট বা জেএমএস লেভেল এই ধরনের কোশ্চেন দেওয়া হলো, একটা প্রবলেম ধরো এরকম দিচ্ছি আমি, আর বি কি হবে প্রোডাক্ট। দেখো এটা হচ্ছে একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এই 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে এটা ওয়াটার দিয়ে হচ্ছে 60 ডিগ্রি টেম্পারেচার, এটা ওয়াটার দিয়ে 10 ডিগ্রি সেলসিয়াস। খুব ইম্পর্টেন্ট, বিকজ এখানে টেম্পারেচারটা ভ্যারি হচ্ছে। আমরা কি জানি SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে
লো টেম্পারেচার, আর E1 এর ক্ষেত্রে হাই টেম্পারেচার। তাহলে এখানে দেখা হচ্ছে 60 ডিগ্রি, মোর দ্যান 40 ডিগ্রি আছে, তাহলে মোর দ্যান 40 ডিগ্রি হওয়া মানে এটা তখন হয়ে গেল E1 রিঅ্যাকশন, এটা E1 রিঅ্যাকশন, এটা লো টেম্পারেচার মানে SN1 রিঅ্যাকশন। বুঝলে? তাহলে E1 রিঅ্যাকশন হোক বা SN1 রিঅ্যাকশন হোক, সবসময় ফরমেশন অফ কার্বোকাটায়ন হবেই। তাহলে কার্বোকাটায়নটা ফরমেশন হলে কি হবে? এটা বেরিয়ে যাবে, হ্যাঁ? তাহলে কার্বোকাটায়নটা কি হলো? এই কার্বোকাটায়ন ফরমেশন হলো। দুটো ক্ষেত্রেই কার্বোকাটায়ন ফরমেশন হবে, তারপরে রিঅ্যারেঞ্জড হবে দুটো ক্ষেত্রে। রিঅ্যারেঞ্জের পর কি হবে? রিঅ্যারেঞ্জ মানে কি হলো? 1,2 হাইড্রাইড শিফট, এটা হবে। তাহলে এটার পর এখান থেকে একটা হাইড্রোজেন এখানে শিফট করবে, তাহলে তারপরে কি হলো? 3 ডিগ্রি কার্বোকাটায়ন ফরমেশন হবে। বুঝলে? দ্যাট ইজ 3 ডিগ্রি কার্বোকাটায়ন ফরমেশন। এই পর্যন্ত দুটো রিঅ্যাকশনই হবে। তাহলে প্রথম স্টেপ হবে লিভিং গ্রুপ বেরিয়ে কার্বোকাটায়ন ফরমেশন হবে, তারপরের স্টেপ হবে রিঅ্যারেঞ্জ হয়ে মোর স্টেবল কার্বোকাটায়ন ফরমেশন করবে। মোর স্টেবল কার্বোকাটায়নে যদি SN1 রিঅ্যাকশন হয়, SN1 রিঅ্যাকশন হলে ওয়াটার তখন কি করবে? নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। ঠিক আছে? নিউক্লিওফাইল হিসেবে কাজ করে তখন এইখানটায় যাবে, অর্থাৎ প্রোডাক্ট কি হবে? OH2 একটা হাইড্রোজেন রিলিজ করে অ্যালকোহল হয়ে গেল। আর এটা যদি তোমার ওয়াটার দিয়ে যখন 60 ডিগ্রি টেম্পারেচার দেওয়া হচ্ছে তখন E1 মেকানিজম হবে। E1 মেকানিজম হলে কি হবে? না এখান থেকে একটা হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করে ডাবল বন্ড প্রোডাকশন করবে, দ্যাট ইজ প্রোডাক্ট হবে একটা অ্যালকিন। তাহলে এটা হলো A, এটা হলো B। তাহলে আমাদের মাথায় রাখতে হবে E1 মানে হাই টেম্পারেচার আর SN1 মানে লো টেম্পারেচার। তাহলে দুটো ক্ষেত্রেই আমাকে কার্বোকাটায়ন ফরমেশন করে রিঅ্যারেঞ্জ করতে হবে। রিঅ্যারেঞ্জ করার পর মোর স্টেবল কার্বোকাটায়ন নিউক্লিওফাইল হতে হবে, আর এখানে বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন ট্রান্সফার করে এই হয়ে গেল আমাদের E1 মেকানিজম। এবার আমরা আসবো E2 মেকানিজম। তাহলে আমরা এখানে একটা জিনিস শিখলাম, কখন SN1 হয় কখন E1 হয়। SN1 হতে গেলে লো টেম্পারেচার লাগে, আর E1 হতে গেলে হাই টেম্পারেচার লাগে। বুঝছে? সেই এটা বলবে স্যার এটা উইক বেস, তাহলে এখানে একটা নিউক্লিওফাইল। হ্যাঁ, উইক বেস হলে কি হবে? লো টেম্পারেচারে তখন বেসিসিটি কাজ, বেসিক নেচারটা কাজ করছে না, তখন সেটা কাজ করছে মোর নিউক্লিওফাইল। এবার আসলে E2 মেকানিজম। E2 রিঅ্যাকশন, E2 মানে হচ্ছে বাই মলিকুলার, অর্থাৎ যেখানে অর্ডার সমান 2 আর E1 মানে অর্ডার সমান 1 ছিল। বাই মলিকুলার এলিমিনেশন রিঅ্যাকশন। এখানে দেখো একটা সাবস্ট্রেট নেব, এটা সাবস্ট্রেট নিলাম। এই সাবস্ট্রেটটা আলফা কার্বনে একটা কি আছে? ব্রোমিন আছে। আলফা কার্বনে একটা ব্রোমিন আছে, আর এখানে একটা বেস নিলাম। সেই বেসটা হতে হবে স্ট্রং বেস। সেই বেসটার ক্যারেক্টারিস্টিক কি? না স্ট্রং বেস। SN1 এ কি ছিল? এই E1 এ কি ছিল? E1 এ ছিল উইক বেস, আর E2 তে হচ্ছে কি? স্ট্রং বেস। এখন এই স্ট্রং বেসটা কি করবে? না বেসটা হচ্ছে বিটা কার্বনে থাকা হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করার চেষ্টা করবে। বুঝলেন? বিটা কার্বনে থাকা হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, অর্থাৎ শোষণ করবে। সেই শোষণ করে নেওয়ার সাথে সাথে তখন এইটাকে ডাবল বন্ড ফর্মেশন করবে আর লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে ওয়ান স্টেপ মেকানিজম। ওয়ান স্টেপ মেকানিজম কেন? না আলফা কার্বন থেকে ব্রোমিন রিমুভ করবে, অর্থাৎ লিভিং গ্রুপটা লিফট করবে,
আর বিটা কার্বন থেকে হাইড্রোজেনটা বেস কর্তৃক রিলিজ হবে আর এখানে কার্বন কার্বন ডাবল বন্ড ফর্মেশন হবে। দ্যাট ইজ ওয়ান স্টেপ মেকানিজম। আর একটা মাথা রাখতে হবে যে কার্বন থেকে আমরা লিভিং গ্রুপ রিলিজ করছি তার পাশে কার্বনটা বিটা কার্বন, সেই বিটা কার্বনে হাইড্রোজেনটা যেন অ্যান্টি পজিশনে থাকে, অর্থাৎ দ্যাট ইজ এটাকে বলা হচ্ছে অ্যান্টি এলিমিনেশন। যদি হাইড্রোজেন বিটা হাইড্রোজেনটা অ্যান্টিতে না থাকে তাহলে SN2 হবে না। You must remember hydrogen must present at anti position respect to living group, অর্থাৎ লিভিং গ্রুপের অপোজিটে যেন হাইড্রোজেনটা থাকে, কোন হাইড্রোজেনটা বিটা হাইড্রোজেন। ক্লিয়ার? তাহলে ওয়ান স্টেপ মেকানিজম বলেছি। তাহলে ওয়ান স্টেপ মেকানিজম যদি হয় তাহলে এক্ষেত্রে একটা কি হবে না ট্রানজিশন স্টেট তৈরি হবে। সেই ট্রানজিশন স্টেটটা দেখো এইভাবে লিখতে হবে। ট্রানজিশন স্টেটটা CH3 CH3 সিঙ্গেল বন্ড C CH3 এটা H। এবার দেখো যে বন্ডগুলো ব্রেক হতে চাইছে বা ফরমেশন হতে চাইছে সেগুলোকে আমরা লাল কালারে লিখছি। তাহলে এইটা কি বিআরটা বের হতে চাইছে না, আর এখানে পাই বন্ড ফরমেশন হতে চাইছে, আর এখানে হাইড্রোজেনটা ব্রেক হতে চাইছে, আর হাইড্রোজেনটা, আর বেসটা কি করছে, বেসটা হাইড্রোজেনের সঙ্গে একটা বন্ড ফরমেশন করতে চাইছে। দ্যাট ইজ দ্য ট্রানজিশন স্টেট। এখানে দেখো একটা নতুন জিনিস ফরমেশন হতে চলেছে যেটা হচ্ছে একটা অ্যালকিন। সেজন্য পিওর অ্যালকিন বলতে না পেরে এটা আমরা বেবি অ্যালকিন বলছি। বেবি অ্যালকিন কি অ্যালকিন ট্রানজিশন স্টেট, দ্যাট ইজ বেবি অ্যালকিন। why it is called baby alkene? না বিকজ কার্বন কার্বন ডাবল বন্ড ফরমেশন হতে চাইছে। তো E1 মেকানিজমের রেটটা ডিপেন্ডস করে স্টেবিলিটি অফ বেবি অ্যালকিন। বুঝছে? আমরা এখানে নিউ টাইপ পেলাম, আমরা স্টার্ট দিয়ে অবশ্যই লিখব রেট অফ E2 রিঅ্যাকশন রেটটা ডিপেন্ডস করছে, রেট প্রপোর্শনাল টু দ্য স্টেবিলিটি অফ বেবি অ্যালকিন। খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড বেবি অ্যালকিন, দ্যাট ইজ ট্রানজিশন স্টেটের উপর ডিপেন্ডস করছে। তো এই কারণে একটা নতুন একটা জায়গা চলে এলো আমার যে E2 মেকানিজমের রেটটা সবসময় ডিপেন্ডস করছে কার উপর? E2 মেকানিজমের রেট অলওয়েজ ডিপেন্ডস করবে বেবি অ্যালকিনের স্টেবিলিটি। যেহেতু বেবি অ্যালকিন বলছি তখন এই বেবি অ্যালকিন মানে সেই অ্যালকিনটাই মেজর প্রোডাক্ট হবে যে অ্যালকিনের নাম্বার অফ আলফা হাইড্রোজেন বেশি হবে, দ্যাট ইজ নট ইন সাবস্ট্রেট। তাহলে আমরা বলতে পারি E2 মেকানিজমটার রেট কখনোই সাবস্ট্রেটের উপর ওই রকম 1 ডিগ্রির ক্ষেত্রে ভালো হবে, 2 ডিগ্রির ক্ষেত্রে কম হবে, 3 ডিগ্রি একদম হবে না, সেটা বলতে পারি না। কেন বলতে পারি না? একটু প্রিভিয়াস ক্লাসে দেখো আমরা এটা বলেছিলাম SN2 এর ক্ষেত্রে আমরা বলেছিলাম রেটটা ডিপেন্ডস করে 1 ডিগ্রির সবচেয়ে ভালো হয়, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি SN2 এর ক্ষেত্রে। তাহলে E2 এর ক্ষেত্রে কিন্তু আমরা এই অর্ডারটা বলতে পারবো না। E2 এর ক্ষেত্রে অর্ডারটা রিভার্স হয়ে যাবে। কি হবে না 3 ডিগ্রির ভালো হবে, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। কেন এটা হলো না 3 ডিগ্রির ক্ষেত্রে যে বেবি অ্যালকিনটা ফরমেশন হবে, 3 ডিগ্রির ক্ষেত্রে যে বেবি অ্যালকিনটা ফরমেশন হবে তার নাম্বার অফ আলফা হাইড্রোজেন বেশি থাকে। বুঝছে? তাহলে আমরা কি লিখেছি রেট প্রপোর্শনাল স্টেবিলিটি অফ আলফা হাইড্রোজেন এই বেবি অ্যালকিন। তাহলে বেবি অ্যালকিনের কি হবে? 3 ডিগ্রির ক্ষেত্রে রেট সবচেয়ে বেশি হবে, তারপরে 2 ডিগ্রি হবে, তারপরে 1 ডিগ্রি হবে। এইটা কিন্তু অনেক বই একটু অন্যরকম লেখা থাকে, তো একটু মাথায় রাখতে হবে। যেহেতু রেট অফ E2 reaction depends on stability of baby alkene, so we can write baby alkene depends on number of alpha hydrogen। বুঝলে? তাহলে এটা 3 ডিগ্রির আলফা হাইড্রোজেন বেশি হবে, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। ক্লিয়ার? এটা নতুন জায়গা। ধরো এখানে যদি আমরা এরকম করি একটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড দিলাম, তাতে আমরা দিলাম স্ট্রং বেস SB A B, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড স্ট্রং বেস C, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড স্ট্রং বেস হিট, অবশ্যই প্রতি ক্ষেত্রে হিট থাকবে। তাহলে
এর রেট হচ্ছে R1, এর রেট হচ্ছে R2, এর রেট হচ্ছে R3। কম্পেয়ার দ্য রেট অফ দ্য ফলোইং রিঅ্যাকশন। কি হবে তাহলে দেখো আমরা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে যে বেবি অ্যালকিনটা ফরমেশন হবে তার আলফা হাইড্রোজেন বেশি হবে কম্পেয়ার টু 2 ডিগ্রি, আর 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের যে বেবি অ্যালকিনটা ফরমেশন হবে তার স্টেবিলিটি 1 ডিগ্রি বেশি হবে। তাহলে আমরা বলতে পারবো এর রেটটা ডিফারেন্স হচ্ছে R1 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R3। ক্লিয়ার হলো? তাহলে আমরা শুধুমাত্র দেখব যদি শর্ট টেকনিক মেইনটেইন করতে চাই E2 মেকানিজমের রেটটা ডিপেন্ডস করছে কার উপর না 3 ডিগ্রির ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে, তারপর 2 ডিগ্রি। এবার ডিফারেন্ট টাইপ এক্সাম্পল আমরা চয়েস করব। ধরো এই ধরনের কোশ্চেন দেওয়া হলো, কিভাবে রাখবো? alcoholic KOH heat, alcoholic KOH heat। দুটোর ক্ষেত্রে প্রোডাক্ট তো কি লিখতেই হবে, এটা হচ্ছে P1 প্রোডাক্ট, এটা P2 প্রোডাক্ট, আর এর রেট হচ্ছে R1, এর রেট হচ্ছে R2। which is the faster, which reaction is faster, and write the products। দেখো তাহলে আমরা কি দিয়েছি এখানে, অনেক কিছু জিনিস শেখার আছে দুটো প্রবলেম থেকে। তো দিস কার্বন ইজ আলফা কার্বন, আলফা কার্বন আর বিটা কার্বন, আলফা কার্বন আর বিটা কার্বন। একটা জিনিস মাথায় রাখবে, তো এক্ষেত্রে আমরা E1 হবে না E2 হবে সেটা ডিপেন্ডস করছে জেনারেলি বেসটার উপর। তাহলে অ্যালকোহলিক KOH, হোয়াট ইজ অ্যালকোহলিক KOH? অ্যালকোহলিক KOH মানে হচ্ছে অ্যালকোহল প্লাস KOH, অ্যালকোহল প্লাস KOH। জেনারেলি এই অ্যালকোহলটা ইথানল নেওয়া হয়, তাহলে ইথানল অ্যালকোহলিক KOH মানে ইথানল CH3 CH2OH প্লাস KOH। এই দুটোর মিক্সিং এ কি হয় না CH3 CH2O মাইনাস K প্লাস। এই CH3 CH2O মাইনাস দ্যাট ইজ এ স্ট্রং বেস। এইটা কিন্তু বললে চলবে না। অ্যালকোহলিক KOH মানে here OH মাইনাস does not act as a base। অর্থাৎ আমি বলতে চাইলাম অ্যালকোহলিক KOH থেকে সব স্টুডেন্টরা K প্লাস OH মাইনাস করলে OH মাইনাস এখানে বেস নয়, বেসটাকে অ্যালকোহলিক KOH, অ্যালকোহল মিশ্রিত KOH যেখানে অ্যালকোহলের পার্সেন্টেজ বেশি আর KOH এর পার্সেন্টেজ কম। অর্থাৎ ইথানল প্লাস KOH এই দুটোর মিক্সিং কি হলো C2H5O মাইনাস K প্লাস, অর্থাৎ এটা হচ্ছে স্ট্রং বেস হয়ে গেল। সেই স্ট্রং বেস মানে E2 মেকানিজম চলে গেল। তাই E2 মেকানিজম যদি হয় এটা ব্রোমিনটা বেরিয়ে গেল আর বিটা হাইড্রোজেনটা আনস্টাক করলো, ডাবল বন্ড ওয়ান স্টেপ মেকানিজম হয়ে গেল। তো PH তাহলে ডাবল বন্ডটা হবে এই জায়গায়, তাই তো? আর এখন একটা H আছে, এইটা কি হবে? এটা তাই সেম জিনিস আসবে, ব্রোমিনটা বেরিয়ে যাবে আর এখানে এই ডয়টেরিয়ামটা এখানে হাইড্রোজেন এক্সট্রাক্ট করেছিল বেশ, আর এখানে ডয়টেরিয়ামটা এক্সট্রাক্ট করেছিল। তাহলে প্রোডাক্ট কি হবে? PH ডাবল বন্ড হবে আর একটা ডয়টেরিয়াম এখনো রয়ে যাবে। হ্যাঁ, তাহলে প্রোডাক্ট P1। তাহলে হুইচ রেট ইজ দ্য ফাস্টার, কোনটা হাই স্পিড রিঅ্যাকশন হবে, এ না বি? মনে রাখবে হাইড্রোজেনের একটা আইসোটোপ হচ্ছে ডয়টেরিয়াম, বুঝছে? ভারী গ্রুপ, বুঝছে? ভারী গ্রুপের রেটটা ডিক্রিজ হয়ে যাবে। এর R1 বেটার দেন ব্যাপারটা খুব টাফ না, ভেরি সিম্পল ব্যাপার। তাহলে আমরা
শুধু একটা নতুন একটা জিনিস শেখার বিষয় যে বিটা পজিশনে একটা আছে হাইড্রোজেন, একটা আছে ডয়টেরিয়াম। The deuterium is the isotope of hydrogen, so deuterium base deuterium অ্যাকসেপ্ট করতে স্লো হবে, মানে টাইম বেশি লাগবে, অর্থাৎ রেটটা কমে যাবে। যদি ট্রিটিয়াম থাকতো তাই হতো, ট্রিটিয়াম হলে আরো রেট কমে যেত, কারণ ট্রিটিয়ামটা আরো বাড়ে। তাহলে রেটটা ডিপেন্ডস হচ্ছে হাইড্রোজেনের বেশি, হাইড্রোজেনের সবচেয়ে বেশি, তারপর ডয়টেরিয়াম, তারপর হচ্ছে ট্রিটিয়াম। হাইড্রোজেন, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম এদের রেটেড মানে আইসোটোপ, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। এবার ধরো এই ধরনের কোশ্চেন দেওয়া হলো, কোশ্চেন 2, strong base, alcoholic KOH, alcoholic KOH আর হিট প্রোডাক্ট কি হবে আগের মতই হবে, সেম টাইপ। তাহলে দুটো প্রোডাক্ট হবে, একটা হবে এটা একটা হবে, আর দুটো প্রোডাক্ট হবে, একটা হপম্যান প্রোডাক্ট, একটা সেলজেট প্রোডাক্ট। আবার ধরো এইটার ক্ষেত্রে যদি আমরা অ্যালকোহলিক KOH দিই, অ্যালকোহলিক KOH মানে কি, অ্যালকোহলিক KOH মানে কি একটু আগে বুঝলাম আমি, CH3 CH2O মাইনাস K প্লাস। এখানে দুটো প্রোডাক্ট হবে, একটা হচ্ছে সেজেট, একটা হপম্যান। তাহলে দুটো প্রোডাক্টের মধ্যে এটা হলো সেজেট প্রোডাক্ট, সেজেট বেস প্রোডাক্ট মেজর, আরেকটা হবে হপম্যান প্রোডাক্ট, এইচ প্রোডাক্ট মানে হপম্যান প্রোডাক্ট মাইনর, বুঝলে? এবার ধরো এতে যদি আমরা আরেকটু বেসটা লার্জ বেস দিই তখন কি হবে, ভেরি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। যদি আমরা লার্জ বেস, ধরো এই ধরনের লার্জ বেস দিই, আমরা লার্জ বেস, এটা হচ্ছে O মাইনাস K প্লাস। তাহলে এটা স্মল বেস, এটা হচ্ছে লার্জ বেস। ইম্পর্টেন্ট জায়গা। স্মল বেস দিলে কি হয়েছিল আমার প্রোডাক্ট, এখানে সেজে প্রোডাক্টটা মেজর, সেজে প্রোডাক্টটা মেজর এন্ড স্টেবল, মোর স্টেবল। এটা হচ্ছে মাইনর এন্ড লেস স্টেবল, বুঝলে? আর যখন আমি লার্জ বেসটা দিলাম, সেই লার্জ বেস দিলে কি হবে দেখো, এখানে এইটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, বিটা কার্বনে একটা হাইড্রোজেন আছে, আর এখানেও আরেকটা বিটা কার্বন আছে, তিনটে হাইড্রোজেন আছে, তাই না? আরেকটা বিটা কার্বন আছে। বুদ্ধির জায়গা আছে যে E2 মেকানিজম যখন করছি, E1 হলে আলাদা ব্যাপার হতো, E2 মেকানিজম যখন করছি তখন যে বিটা কার্বনের হাইড্রোজেনটা স্টেরিক্যালি হিন্ডার্ড, হুইচ হাইড্রোজেন ইজ স্টেরিক্যালি হিন্ডার্ড, এইটা না এটা, এটা এই বিটা কার্বনের হাইড্রোজেনটা হচ্ছে স্টেরিক্যালি হিন্ডার্ড, বুঝলে? এখানে দুটো, একটা হাইড্রোজেন আছে, এর পাশে কি দুটো মিথাইল গ্রুপ আছে, দুটো মিথাইল গ্রুপ থাকার জন্য এই বিটা কার্বনের হাইড্রোজেনটা হচ্ছে স্টেরিক্যালি হিন্ডার্ড। তাহলে স্টেরিক্যালি হিন্ডার্ড যদি হয়, এরকম লার্জ বেস কখনোই এটাকে আগে অ্যাটাক করতে পারবে না, পারবে না। তাহলে কাকে অ্যাটাক করবে? এই হাইড্রোজেন অ্যাটাক করবে। তার মানে এইটা যদি অ্যাটাক করে তখন কি প্রোডাক্ট পাবো? হপম্যান প্রোডাক্ট পাবো। ক্লিয়ার?
এই হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট করা মানেই হলো সেটা হফম্যান প্রোডাক্ট। তাহলে দেখ, তাহলে এখানে তো দুটো প্রোডাক্ট আসবে। তাহলে এটা হলো হফম্যান প্রোডাক্ট, এইচ প্রোডাক্ট মাইনর, মেজর। এইচ প্রোডাক্ট হচ্ছে মেজর অ্যান্ড লেস স্টেবল। মজার জিনিস, মেজর বাট লেস স্টেবল। আর এটা ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে তো সেট প্রোডাক্ট, এস প্রোডাক্ট minor but and more stable. এটাই তো ভাবতে পারবি কখনো হবে, এটাই নিয়ম। শুধু দেখতে হবে যে এখানে বেসটা কি ধরনের দিয়েছে, লার্জ বেস না স্মল বেস। লার্জ বেস দিলে কি হবে, হফম্যান প্রোডাক্টটা মেজর হবে এবং লেস স্টেবল, আর সেটজেপ প্রোডাক্ট হবে মাইনর, মোর স্টেবল। ক্লিয়ার? এর নেক্সট ক্লাসে আমরা E2 মেকানিজমের আরো অনেক কিছু এক্সাম্পল আছে, সেগুলো ডিটেইলস